Welcome everyone. Welcome to Prep with me. আজকে আমরা আরও একটি নন টেক সেশন নিয়ে এসেছি, যেখানে আমরা আজকে পড়ব আমাদের নেক্সট প্রেসিডেন্সি বিভাগের আরও 3টি জেলা সম্পর্কে। একটা হচ্ছে নর্থ 24 পরগনা, একটা হচ্ছে সাউথ 24 পরগনা, আর একটা হচ্ছে কলকাতা। তো প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই যে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং চ্যানেলটার পাশে থাকার জন্য। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ছাড়া চ্যানেলটা গ্রো করতে পারবে না, কখনোই পারবে না। আমরা মোটামুটি এখন প্রায় 429-30 সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে রয়েছি। তাদের সকলকেই আমার থ্যাঙ্কস। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কি হবে, আমাদের আরও এন্থু বাড়বে। আর যে হার্ডেল টাইমটা আমি অন্তত ফেস করেছি আমার ফ্যামিলি রিলেটেড, সেগুলোকে কাটিয়ে উঠে আবার আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসে প্রিপারেশনটাকে আরও বেটার করার। এবং তোমরা সকলেই জানো রিসেন্টলি আরআরবি জেইর প্রিপারেশন আমরা শুরু করব আবার। তো এগুলো তো রয়েছে, এগুলো চলতে থাকবে। তোমরা চ্যানেলটার সাথে যুক্ত থাকো, চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া, তোমাদের লাইক ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা ফার্দার কিন্তু গ্রো করতে পারবো না। ওকে, তাহলে আজকে শুরু করি আমাদের এই নন টেক সেশনটাকে। আর তোমরা পারলে ভিডিওটাকে 1.25 বা 1.5x করে দাও, যাতে কি হবে, তোমরা খুব কম্প্যাক্টলি জিনিসটাকে বুঝতে পারবে এবং আমি যেটা হয়তো ভেবে বলছি বা সময় নিয়ে বলছি সেই জায়গাগুলো তোমাদের স্কিপ হয়ে যাবে এবং খুব সহজে, খুব কম সময়ের ভিতরে তোমরা জিনিসটাকে বুঝতে পারবে, যেহেতু এখন সময় খুব কম। যাই হোক, আমরা এখন শুরু করি আমাদের নর্থ 24 পরগনা নিয়ে। তো নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনাতে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব ম্যাপটাকে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ, এই হচ্ছে আমাদের নর্থ 24 পরগনা, এই হচ্ছে আমাদের সাউথ 24 পরগনা। তো নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনায় যাওয়ার আগে যে এদের নামকরণ কেন হলো এবং এদের হিস্ট্রিটা কী, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। যে ইতিহাস অনুযায়ী আমরা জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। তো 1757 সালে পলাশির যুদ্ধের সময় বাংলার যিনি নবাব ছিলেন আমাদের সিরাজউদ্দৌলা, তিনি কলকাতার যে দক্ষিণ কুলুপি পর্যন্ত এই টোটাল জায়গাটার একটা স্বত্ব অধিকার করতেন, যেটা তিনি পলাশির যুদ্ধে হেরে যাওয়ার পরে টোটালি দিয়ে দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই 24টা যে অঞ্চল ছিল সেটাকে যখন তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিলেন, তখন তারা কি করলো, প্রশাসনিকভাবে সেই জায়গাটাকে দখল করলো, স্বত্ব অধিকার করলো এবং 1814 থেকে এটাকে একটা জেলায় তারা পরিণত করলো। পরবর্তীকালে 1983 সালে ডক্টর অশোক মিত্রের একটা প্রশাসনিক সংস্কার কমিটি আসে, যেটা পরবর্তীকালে এই জেলাকে বিভাজিত করে এবং 1986 সালের 1 মার্চ আমরা 24 পরগনা জেলাটা থেকে দুটো নতুন জেলা পাই। একটা হচ্ছে উত্তর 24 পরগনা, একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এবারে এখানে যে 24টা পরগনা ছিল, সেই 24টা পরগনার নাম আমাদের জানার খুব একটা যে দরকার রয়েছে তা নয়, তবু আমরা একবার জাস্ট আলোচনা করে নেব যে সেই সময়কার কোন কোন জায়গাগুলো এই 24 পরগনার ভিতর যুক্ত ছিল, যেটা 1957 সালে পলাশির যুদ্ধে হারের পরে ব্রিটিশদের হাতে চলে যায়। তো সেগুলো ছিল আমিরপুর, আকবরপুর, আজিমাবাদ, বালিয়া, বাদিরহাটি, বসনধারী, কলকাতা, দক্ষিণ সাগর, গড়, হাতিয়াগড়, ইখতিয়ারপুর, খারিজুরি, খাসপুর, মেদনমল্ল, মাগুরা, মানপুর, ময়রা, মুড়াগাছা,
পাইকান, পেঁচাকুলি, সাঁতল, শাহনগর, শাহপুর এবং উত্তর পরগনা। বিভিন্ন এরিয়া এই 24টি পরগনাকে মানে এই জায়গাগুলো মিলে একটা 24 পরগনা গড়ে উঠেছিল। পরবর্তীকালে তো আমরা জানলামই যে 1986 সালে কি হলো, সেটা 1 মার্চে সেটা ভেঙে যেয়ে পরে দুটো ভাগ হয়ে গেল। একটা হলো নর্থ 24 পরগনা আর একটা হলো সাউথ 24 পরগনা। এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এবারে হচ্ছে নর্থ যে 24 পরগনা রয়েছে, সেই নর্থ 24 পরগনার সদর হচ্ছে বারাসত। নর্থ 24 পরগনার সদর হচ্ছে বারাসতে, আর সাউথ 24 পরগনার সদর হচ্ছে কোথায়? আলিপুরে। তো এই হচ্ছে মানে এইটুকু জানলে এখানে যথেষ্ট। তারপর আমরা চলে যাব যে নর্থ 24 পরগনার যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলটার যে আয়তন সেটা হচ্ছে প্রায় 4094 স্কোয়ার কিলোমিটার। এটা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম, এটা রাজ্যের দশম বৃহত্তম জেলা, এবং এটা সব থেকে বেশি হচ্ছে কিসে? জনসংখ্যায়। মানে আমি সেটা বলতে ভুল করছিলাম, জনসংখ্যাতে এটা জনসংখ্যাতে হায়েস্ট, পশ্চিমবঙ্গের ভিতরে জনসংখ্যাতে হায়েস্ট, এবং গোটা ভারতে এটি জেলা হিসাবে সেকেন্ড হায়েস্ট জনসংখ্যার দিক দিয়ে রয়েছে, এবং এটা 2011 জনসংখ্যা অনুযায়ী। এখানে শিক্ষার হার বেশ যথেষ্টই ভালো, প্রায় 84% কাছাকাছি, এবং এখানে লিঙ্গ অনুপাত এই দুটো জেলাতেই প্রায় কাছাকাছি, প্রায় 949 কাছাকাছি এদের লিঙ্গ অনুপাত দুটো জেলাতেই। এবং এই জেলা ডাইরেক্টলি বাংলাদেশের সাথে যুক্ত, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এর যদি আমরা পূর্ব দিক দেখি তাহলে আমরা এখানে নদিয়া, হুগলি এই জেলাগুলো দেখতে পাবো, এবং এটা কলকাতার সাথেও যুক্ত, হাওড়ার সাথেও যুক্ত, এবং প্রায় দক্ষিণ দিক যে অঞ্চলটা রয়েছে সেটা প্রায়ই হচ্ছে সাউথ 24 পরগনার সাথে যুক্ত। এখানের যে ডিএম রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে যিনি ডিএম রয়েছেন তিনি হচ্ছেন শ্রী শরদ কুমার দ্বিবেদী, ইনি IAS। আর যিনি এখানের বর্তমান এসপি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী ভাস্কর মুখার্জি IPS। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। এই নর্থ 24 পরগনাতে কি রয়েছে? জেলা পরিষদ রয়েছে একটি, নর্থ 24 পরগনাতে জেলা পরিষদ রয়েছে একটি, এবং বিধানসভা রয়েছে 33টি, লোকসভা রয়েছে 5টি। তো এগুলো প্রশ্ন আসতেই পারে, এগুলো আমাদেরকে জানতে হবে যে এখানে বিধানসভা রয়েছে 33টি, লোকসভা রয়েছে 5টি, জেলা পরিষদ 1টি, এবং 27টি পৌরসভা রয়েছে এখানে। এর ভিতরে 22টা ব্লক আছে, এবং এইখান দিয়ে যে নদী বয়ে গেছে তারা হলো বিদ্যাধরী এবং হচ্ছে যমুনা, এছাড়া হচ্ছে ইছামতি। তো ইছামতি এখানের প্রধান নদীগুলোর ভিতর একটি, যেটা আমরা এখানে বলতে পারি। এবং এছাড়া এখানে বেতলা নদী গেছে, রায়মঙ্গল গেছে, কালিন্দী গেছে, এগুলো আছে। এছাড়া এই অঞ্চলটি আমি আগেই বলেছি যে এটা প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে পড়ে, এবং লোকসভা কেন্দ্র তো আমি আগেই বললাম, লোকসভা 5টি, বিধানসভা 33টি রয়েছে, এগুলো জানতে হবে আমাদেরকে। থানা 35টি, এবং ব্লক রয়েছে 22টি। ডিএম, এসপি এগুলো আমাদেরকে পড়ে যেতে হবে বারবার করে। এবারে হচ্ছে যে এই অঞ্চলের কিছু দর্শনীয় স্থান। এই অঞ্চলের দর্শনীয় স্থান হচ্ছে উত্তর 24 পরগনার ক্ষেত্রে দক্ষিণেশ্বরের কালী মন্দির, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য। এছাড়া এখানে রয়েছে চাকলাধাম, মঙ্গল পাণ্ডে পার্ক, হালিশহর, অ্যাকুয়াটিকা, কলকাতা এয়ারপোর্টের আন্ডারে পড়ে। এছাড়া রয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভ, গান্ধী মিউজিয়াম রয়েছে এখানে, এবং লোকনাথ বাবার
এখানে কিন্তু জন্মস্থানও বলা হয়, তাই জন্মস্থান লোকনাথ বাবার জন্মস্থানও এখানে রয়েছে। লোকনাথ বাবার জন্মস্থানও এখানে রয়েছে। এবারে চলে আসি আমরা যে এই যে আমরা নর্থ 24 পরগনা পড়লাম, এই নর্থ 24 পরগনার কিছু উল্লেখযোগ্য মানুষের কথা। কিছু উল্লেখযোগ্য মানুষ এখানে কি আছে আমি আগেই বলেছি, এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে জন্মগ্রহণ করেছেন এই উত্তর 24 পরগনাতে, এবং তারা কথা সাহিত্যিক ছিলেন এবং বাংলার সাহিত্য নিয়ে তারা যথেষ্ট লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ। তোমরা একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটা লেখা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা লেখা একটু ডিটেলসে স্টাডি করে যাবে, কয়েকটা লেখা জেনে যাবে। এছাড়া আমাদের দেশের জাতীয় সঙ্গীত কী, আমাদের দেশের জাতীয় গান কী বা রাষ্ট্রগান কী, সেগুলো কার লেখা, এই সম্পর্কিত কিন্তু তোমরা একটু ডিটেলসে দেখে যাবে। এই জায়গা থেকে কিন্তু ঘুরিয়ে ক্রস কোশ্চেন আসতে পারে। এছাড়া এখানে লোকনাথ ব্রহ্মচারিত রয়েছেন, প্রমথনাথ মিত্র যিনি একজন বাঙালি বিপ্লবী ছিলেন, তিনি এখানে জন্মগ্রহণ করেছেন, এবং আরও একজন বাঙালি সাহিত্যিক বিমল কর, তিনিও এখানে জন্মগ্রহণ করেছেন। এছাড়া এখানে তিতুমিরের কথা আমরা বলতে পারি উল্লেখযোগ্য। এছাড়া রানী রাসমণি রয়েছেন, রানী রাসমণি আমাদের দক্ষিণেশ্বর মন্দির গড়ে তুলেছেন, এটা তো তোমরা জানো। এছাড়া যদি লেটেস্ট আমাদের কারো কথা বলতে হয় তাহলে এখানে জিৎ গাঙ্গুলি, আমাদের বাঙালি যে সঙ্গীত পরিচালক রয়েছেন, নাম খ্যাতনামা, তিনি কিন্তু এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। তো এগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাব দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনার দিকে এবার আমরা আলোচনা করব। দক্ষিণ 24 পরগনা 1986 সালের 1 মার্চ গঠিত হয়েছিল, সেটা আমরা আগেই পড়েছি। এই অঞ্চলের ক্ষেত্রফল হচ্ছে প্রায় 9960 স্কোয়ার কিলোমিটার, এবং দক্ষিণ চব্বিশ পরগনাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম জেলা। এর সদর দপ্তর আলিপুর, আমি আগেই বলেছি। বিভাগ হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ, এবং যেখানে জনঘনত্ব প্রায় 820 পার স্কোয়ার কিলোমিটারে, এবং শিক্ষার হার একটু কম, 78%। লিঙ্গ অনুপাত ওই 4:9:4 যেরকম ছিল সেরকম। এর পূর্ব যে আমরা যদি লক্ষ্য করি তাহলে পূর্ব দিকে আমরা কি দেখতে পাবো, পূর্ব দিকে আমরা এর নর্থ 24 পরগনা হুগলি দিয়ে ঢাকা দেখতে পাবো। পশ্চিমে যদি আমরা যাই তাহলে আমরা সেখানে কি দেখতে পাবো, হাওড়া জেলা দেখতে পাবো, কলকাতা পাবো। আর এদিকে দক্ষিণে যদি আমরা যাই তাহলে আমরা এখানে বঙ্গোপসাগর দেখতে পাবো, কারণ বঙ্গোপসাগরের সাথে এই অঞ্চলটা জড়িত। এখানের প্রধান সড়কপথের ভিতরে পড়ে NH12, NH1, এগুলো এই অঞ্চলের সাথে যুক্ত। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা আমি আগেই বলেছি যে এটা পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম জেলা, এবং জনসংখ্যার ভিত্তিতে এটি দ্বিতীয় বৃহত্তম জেলা, এবং ভারতের ষষ্ঠ সর্বাধিক জনবহুল জেলা। এখানে অনেক বন, নদ নদী ইত্যাদি রয়েছে, এবং এই অঞ্চলটির আগে পূর্বে নাম ছিল ভাটি প্রদেশ। ভাটি প্রদেশ নামেও এই অঞ্চলটি প্রচলিত ছিল। এবং আমরা তো আগেই বলেছি যে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে এটা দুটো ভাগ হয়ে যায় এবং দুটো জেলা তৈরি হয়। এখানে জেলা পরিষদের সংখ্যা 1টি, বিধানসভা রয়েছে 31টি, লোকসভা রয়েছে 5টি, এবং পৌরসভা 7টি। ওকে, এখানে থানা 33টি এবং ব্লক সংখ্যা রয়েছে 29টি। এই অঞ্চলে রেডিমেড বস্ত্র, চামড়া, বাসন তৈরি এবং সোলার কাজ হয়ে থাকে। এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে হুগলি, মাতলা, বিদ্যাধরী, বুড়িগঙ্গা এবং সপ্তমুখী। প্রচুর নদী এই অঞ্চল দিয়ে বয়ে গেছে। এই অঞ্চলের প্রাকৃতিক নিদর্শন বলতে এখানে সেন বংশীয় রাজাদের বিভিন্ন তাম্রশাসনের যুগের যে জিনিসপত্র রয়েছে সেখানে অনেক কিছু পাওয়া যায়। দুর্গা মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া যায়, জৈন মন্দির পাওয়া যায়, যেখানে শিবলিঙ্গ রয়েছে যাকে রায়মঙ্গল কাব্যের কল্যাণ মাধব হিসাবে চিহ্নিত করা হয়। তো এগুলো মোটামুটি তোমাকে বলতে হবে যখন তোমাকে তোমার জেলা নিয়ে কিছু প্রশ্ন করবে। এছাড়া এখানে দর্শনীয় স্থান বলতে সুন্দরবন, বকখালি, ডায়মন্ড হারবার, সাগর, গঙ্গাসাগর, এগুলো সবই রয়েছে। গঙ্গাসাগর মেলা সম্পর্কে তোমরা আলোচনা করতে পারো।
হ্যাঁ, এছাড়া আমরা একটু চলে যাব যে অঞ্চলের ডিএম ও এসপি নিয়ে, যেটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো এই অঞ্চলের যিনি এসপি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী পলাশ চন্দ্র ঢালি। তিনি বারুইপুরের এসপি হিসেবে যুক্ত রয়েছেন। আর এই অঞ্চলের যে ডিএম রয়েছে, এই অঞ্চলের ডিএম যিনি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী সুমিত গুপ্তা, শ্রী সুমিত গুপ্তা IAS। ওকে, তো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো পড়ে যেতেই হবে, কোনো রকম কোনো ছাড় এখানে নেই। দক্ষিণ চব্বিশ পরগনার কিছু উল্লেখযোগ্য স্থানের ভিতরে যেটা আমরা বলছিলাম সেগুলোর ভিতরে আসছে সুন্দরবন, বকখালি, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর। তো সুন্দরবন অঞ্চল নিয়ে যদি আমরা বলতে হয় আমাদেরকে, তাহলে আমাদেরকে এটা জানতেই হবে যে সুন্দরবন হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অবস্থিত একটি বনভূমির যেটা রয়েছে সেটা ম্যানগ্রোভ বনভূমি। এবং সবথেকে বড় যে উপত্যকা রয়েছে, নদী উপত্যকা, গাঙ্গেয় উপত্যকা রয়েছে, সেই গাঙ্গেয় উপত্যকা আমাদের গাঙ্গেয় উপত্যকার ভিতর সবথেকে বড় ম্যানগ্রোভ বন রয়েছে হচ্ছে সুন্দরবন। এবং ইন্ডিয়ার আন্ডারে যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনে 1987 সালে সেটা ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। আর এছাড়া এখানে তো বকখালি বা ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর রয়েছে, ওগুলো সম্পর্কে তোমরা একটু জেনে নিও। আর এই অঞ্চলের যিনি উল্লেখযোগ্য যে ব্যক্তিবর্গ রয়েছেন তার ভিতরে একজন হচ্ছেন সলিল চৌধুরী। তো তিনি একজন ভারতীয় গীতিকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, লেখক এবং কবি ছিলেন। এছাড়া হেমন্ত মুখোপাধ্যায়, যিনি হেমন্ত কুমার নামেও পরিচিত, যিনি একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, যিনি মারাঠি, গুজরাটি, উড়িয়া, তামিল, পাঞ্জাবি, বাংলা বিভিন্ন ভাষাতে গান গেয়েছেন, সঞ্চালন করেছেন। এছাড়া সৌরভ গাঙ্গুলি, যিনি প্রাক্তন অধিনায়ক ছিলেন আমাদের জাতীয় ক্রিকেট দলের এবং 39তম অধিনায়ক ছিলেন, এবং যাকে মহারাজ বা কলকাতার রাজপুত্র নামে আমরা চিনি, তিনিও এই জায়গা থেকে বিলং করেন। ডক্টর কানাইলাল ভট্টাচার্য, তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের প্রাক্তন মন্ত্রী ছিলেন। এছাড়া রয়েছেন উমেশচন্দ্র দত্ত, তিনি একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, এবং শিবনাথ শাস্ত্রী, তিনিও একজন সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ ছিলেন। এছাড়া রাজনারায়ণ বসু, বামনদেব ভট্টাচার্য এই অঞ্চলের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের ভিতরে পড়ে। তো এই 24 পরগনা থেকে এটা যথেষ্ট। এছাড়া রয়েছে কলকাতা। কলকাতা যদি আমরা বলি তাহলে সবথেকে ছোট যে জেলাটি রয়েছে পশ্চিমবঙ্গে সেটি হচ্ছে এই কলকাতাকে আমরা বলতে পারি। কিন্তু জনঘনত্বের দিক দিয়ে কিন্তু 1 নম্বরে রয়েছে এই কলকাতা পশ্চিমবঙ্গের ভিতরে। ওকে, হাইয়েস্ট জনঘনত্ব। তো কলকাতার ক্ষেত্রে কলকাতার যে দুটো জিনিস নিয়ে পরে আমাদের আলোচনা করতে হয় সেটা হচ্ছে কলকাতার ইতিহাস নিয়ে পরে। তো কলকাতাতে ইতিহাস বলতে গেলেই যে লোকটার নাম বারবার মাথাতে আসে তার নাম হচ্ছে জব চার্নক। তো এই জব চার্নক কী করেন যে তিনি প্রথমে মাদ্রাসাতে ছিলেন, মাদ্রাসা প্রেসিডেন্সি থেকে তিনি চলে আসেন কোথায়, কলকাতা প্রেসিডেন্সিতে, এবং এখানে এসে পরে তিনি 3টে গ্রাম নেন। একটা হচ্ছে গোবিন্দপুর, সুতানুটি এবং কালিকট, এবং এই 3টে গ্রামকে নিয়ে একটা কলকাতা অঞ্চলকে গড়ে তোলেন। এবং কলকাতা বা কলিকাতা বা কলকাতা যেটা আগের নাম ছিল, তো এই সমস্ত নামগুলো তোমরা সকলেই জানো। এবং কলকাতায় এমন একটি অঞ্চল যেখানে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। হ্যাঁ, তো এগুলো খুব এইগুলো জানতে হবে, তোমাদেরকে পড়ে যেতে হবে। এবং কলকাতার আরও অনেক জিনিসপত্র, দর্শনীয় স্থান নিয়ে বলতে তো মানে চাইবেই মানুষজন। সিটি অফ জয়, সিটি অফ ট্রাস, এভাবে আমরা কলকাতাকে ডিফাইন করতে পারি। এবং ব্রিটিশ এম্পায়ারের এখানে 1911 পর্যন্ত এটা ভারতের সেই সময় যে ব্রিটিশ শাসন ছিল তার রাজধানী হিসাবে গণ্য হতো। 1911তে সেটা স্থানান্তরিত হয়ে যায় কোথায়, সেটা স্থানান্তরিত হয়ে গেছিলো দিল্লিতে, নিউ দিল্লিতে। তো এছাড়া এখানে কী কী দর্শনীয় স্থান রয়েছে যদি আমাকে প্রশ্ন করে আমাদেরকে, তাহলে সেগুলো আমাদেরকে বলতে হবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল বলতে হবে, জাদুঘর রয়েছে, ইন্ডিয়ান মিউজিয়াম রয়েছে,
ময়দান রয়েছে এবং মানে অনেক অনেক এখানে বিড়লা তারামণ্ডল, সায়েন্স সিটি, মানে থেমে থাকা যাবে না। তো প্রত্যেকটা জায়গাকে সম্পর্কে কিছু কিছু জিনিসপত্র তোমরা জেনে রাখবে, কারণ কলকাতা নিয়ে বলতে গেলে কলকাতা শেষ হবে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল কে তৈরি করিয়েছিল, কবে শুরু হয়েছিল কাজ, কিভাবে কাজ শুরু হয়েছিল, এগুলো ছোটো ছোটো জিনিসপত্রগুলো অবশ্যই তোমরা এখান থেকে জেনে রাখবে। আর পুলিশ, ডিএম, এসপি এ সমস্ত জিনিসপত্র নিয়ে যদি এখানে বলতে হয়, তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ডিজিপি। ওয়েস্ট বেঙ্গলের ডিজিপি হিসাবে প্রথমে ছিলেন হচ্ছে শ্রী রাজীব কুমার। রাজীব কুমারকে এই ঠিক আমাদের যখন ইলেকশন হলো, এই ইলেকশনের আগে সরিয়ে দিয়ে সঞ্জয় মুখার্জিকে আবার ডিজিপি বানানো হয়েছিল। পরবর্তীকালে আবার সঞ্জয় মুখার্জিকে সরিয়ে আবার শ্রী রাজীব কুমারকেই পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশের বা টোটাল পুলিশেরই ডিজিপি ঘোষণা করা হয়েছে। এছাড়া এখানে এসিপি হিসাবে কাজ করছেন দীপক দত্ত আইপিএস, তিনি এসিপি হিসাবে কলকাতা পুলিশের এসিপি হিসাবে কাজ করছেন। তো এতটা জানলেই যথেষ্ট এই জায়গা। এবং কলকাতার তো গঙ্গা বুঝতেই পারছো, ভাগীরথী গঙ্গা যেটাই বলবে তুমি সেটাকে, সেই হুগলি, তো এই নদী হচ্ছে এখানের প্রধান নদী। তো এই সম্পর্কে তোমাকে জানতে চাইতে পারে, বলতে পারে, এবং এই নন টেক থেকেই তোমাকে ঘুরে কিন্তু আবার টেক প্রশ্নে চলে যেতে পারে যে আচ্ছা কলকাতাতে প্রধান নদী কোনটা রয়েছে, সেই প্রধান নদীটার ক্যাচমেন্ট এরিয়া তুমি কী করে বের করবে, কতটা এরিয়াকে ক্যাচমেন্ট এরিয়া বলে। আচ্ছা ক্যাচমেন্ট এরিয়া ওয়াটারশেড এরিয়া কি এক? আচ্ছা ওয়াটারশেড এরিয়া কি ওয়াটারশেড এরিয়া কতটা অঞ্চলের ভিতর হতে পারে, বা একটা ওয়াটারশেড এরিয়াতে কতগুলো ক্যাচমেন্ট থাকতে পারে, বিভিন্ন রকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তোমাকে এখান থেকে আসতে পারে। তাই ননটেকটাকে আমাদেরকে এই জায়গাতে একটু ক্লিয়ার রাখতে হবে। বা হাওড়া ব্রিজ ধরলো, হাওড়া ব্রিজ ধরে পরে হাওড়া ব্রিজ কারা বানিয়েছে বা এর আর্কিটেক্ট কে ছিল, প্রশ্ন করার পরে ফট করে ঘুরে চলে যেতে পারে আচ্ছা হাওড়া ব্রিজ কী টাইপের ব্রিজ, বা দ্বিতীয় হুগলি সেতু যেটা রয়েছে বিদ্যাসাগর সেতু, সেই বিদ্যাসাগর সেতুর কী টাইপের ব্রিজ। আচ্ছা কি এটা কি কেবল স্ট্যান্ড, আর ওটা কি ক্যান্টিলিভার, আচ্ছা তাহলে ওখানে কি রয়েছে, সব কি রিভেট জয়েন্ট রয়েছে, নাট বোল্ট রয়েছে, নানান রকমের প্রশ্ন এখান থেকে আসতে পারে, ব্রিজ রিলেটেড প্রশ্ন আসতে পারে, এবং সেখান থেকে ফার্দার কোশ্চেনে প্রোপাগেশন হতে পারে। তাই চেষ্টা করতে হবে প্রথমে আমাদের ননটেক জায়গাটাকে পুরো ক্লিয়ার করে নেওয়ার, তারপর সেখানে ননটেকে তুমি দুটো কোশ্চেন করতে পারলে, বলতে পারলে দেখতে পাবে তুমি সেই জায়গাতে অনেক বেশি কনফিডেন্স ফিল করছো, এবং সেখানে কনফিডেন্স ফিল করলেই পরবর্তী যে টেকনিক্যাল প্রশ্ন আসবে সেক্ষেত্রেও তুমি আরও কনফিডেন্টলি তার অ্যান্সার করতে পারবে। এবং ওই যে বললাম ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, প্রথম ইমপ্রেশনটা তুমি যদি ক্রিয়েট করতে পারো, একটা ভালো ইমপ্রেশন রাখতে পারো, তাহলে কিন্তু পরবর্তীকালে ইমপ্রেশনগুলো খুব ভালো হবে। যাই হোক, আমরা আজকে এই টোটাল সমস্ত কিছু মিলিয়ে প্রেসিডেন্সি বিভাগটাও শেষ করলাম। তো আমরা মেদিনীপুর বিভাগের অলরেডি ভিডিও আপলোড করেছি। মেদিনীপুর বিভাগের পরে আমরা চলে গেছিলাম জলপাইগুড়ি বিভাগে, জলপাইগুড়ি বিভাগের পরে মালদা বিভাগে, এবং প্রেসিডেন্সি বিভাগ, এই চারটা বিভাগ আমরা টোটালি কমপ্লিট করে ফেললাম। ভিডিওগুলো সমস্ত লিঙ্ক করে পরে তোমাদের দেওয়া আছে অলরেডি। এছাড়া প্লেলিস্ট রয়েছে, একটা প্লেলিস্ট বানিয়েছি আমি ননটেকের উপরে, তো সেই গোটা প্লেলিস্টটা তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি। সেগুলো তোমরা একটু চ্যানেলটাকে সার্চ করে দেখে নিও, চ্যানেলটাকে একটু এক্সপ্লোর করো। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং জিনিসপত্রগুলোকে আরও জানতে চাইলে আরও বেটার ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসবো। কিন্তু এখন এই মুহূর্তে যেহেতু ইন্টারভিউর একটা জায়গাতে আমরা চলে এসেছি, খুব কম সময়ের ভিতর বেশি জিনিসকে আমাদেরকে জানতে হবে, তাই এটাই তোমরা করতে থাকো। এবং আবার বলছি, ভিডিওগুলো বারবার দেখো, 1.25 বা 1.5-এ রেখে দুবার তিনবার দেখলে জিনিসপত্রগুলো আরও ক্লিয়ারলি মাথার ভিতর ঢুকে যাবে। থ্যাঙ্কস, সাপোর্ট করতে থাকো, স্টে টিউনড উইথ প্রেপ উইথ মি। থ্যাংক ইউ।